আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে কি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 12 = 12। নাম্বার 1-এ বরফের স্বাভাবিক গলনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। তো বরফের স্বাভাবিক গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 2, ঢালাই লোহা তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে কমে যায়, বেড়ে যায়, 1 থেকে 0 হয়। তো ঢালাই লোহা যদি তরল থেকে কঠিনে পরিণত হয় তাহলে তার আয়তন বেড়ে যায়। নাম্বার 3 হচ্ছে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাসটি CO2, O2, SO2 না H2। তো সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাসটি হচ্ছে O2 অর্থাৎ অক্সিজেন। এই প্রশ্ন দুটোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন দুটোর পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো তোমরা কিন্তু পেড কোর্সের মধ্যে পাবে, ঠিক আছে। সেখানে ভিডিও, তার পাশে পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, নাম্বার 4-এ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় চিনি, NaCl, KOH, MgSO4। তো এগুলোর মধ্যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? উত্তর হচ্ছে চিনি। 5 নম্বর দেখো, ভূপৃষ্ঠের সমগ্র ক্ষেত্রফল জুড়ে তড়িৎ প্রবাহের মোট পরিমাণ হলো একটি 100 ওয়াটের বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের ড্যাশ গুণ বেশি। এখানে হচ্ছে 1000, 2000, 4000, 5000। উত্তর হবে 4000। নাম্বার 4-এর প্রশ্ন, 6-এর দেখো প্রশ্ন, সবুজ আভ হলুদ রঙের গ্যাসটি হলো NO2, Cl2, NH3 না O2। তো সবুজ আভ হলুদ রঙের গ্যাসটি হচ্ছে কি না Cl2 অর্থাৎ ক্লোরিন। 7 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, 12, 13 না 10। তো ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12। এরপর প্রথম অক্সাইডটি হলো CaO, NO2, SO2। তো প্রথম অক্সাইডটি হলো CO। এরপর দেখো বাতাসের সাপেক্ষে কাঁচের সংকট কোণ 42 ডিগ্রি। এরপর আলোক 42 ডিগ্রি, ঠিক আছে। আলোক রশ্মি কাঁচে 42 ডিগ্রি কোণে আপতিত হলে কাঁচ থেকে বাতাসে প্রতিসরণ কোণ হবে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না 42 ডিগ্রি। উত্তর লিখবে এখানে 90 ডিগ্রি হবে। ক্ষারীয় দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ নীল, গোলাপি, সবুজ না লাল? এখানে উত্তর হচ্ছে গোলাপি হবে। এরপর 11 নম্বরে লোহায় মরিচা পড়া একটি ভৌত প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, এরপর জৈব প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া না বিনিময় প্রক্রিয়া? তো লোহায় মরিচা পড়া এটি হচ্ছে একটি রাসায়নিক প্রক্রিয়া। 12 নম্বরে চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, কমে না একই থাকে? তো চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 10 = 10। নাম্বার 1-এ SI পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান কত? দেখো SI পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান 4000 জুল পার কেজি, ঠিক আছে, জুল পার কেজি কেলভিন। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক বাড়ে না কমে? তো চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। একটি জৈব অনুঘটকের নাম লেখো। তো উৎসেচক হলো একটি জৈব অনুঘটক। 4 নম্বর একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর লিখবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরেরটা হচ্ছে 5 নম্বর থেকে বিকীর্ণ তাপের বেগ কত? বিকীর্ণ তাপের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সঠিক শব্দটি নিচে দাগ দাও। ডায়রিয়া, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা রোগে ডটস চিকিৎসা করা হয়। এখানে দেখো যক্ষা বা টিবি রোগে ডটস এই চিকিৎসা করা হয়। শূন্যস্থান পূরণ করতে হবে। জোর কলমের জোর লাগানো একটি অংশ হচ্ছে হলো স্টক, অপরটি কী হবে? অপরটা হবে সিয়ন। এরপর হচ্ছে 8 নম্বর থেকে ড্যাশ একটি উভধর্মী অক্সাইড। এখানে উত্তর হচ্ছে জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। ড্যাশ একটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। উত্তর হচ্ছে গ্রাফাইট একটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। ড্যাশ একটি অধাতু যা মে মাসে তরল কিন্তু ডিসেম্বর মাসে কঠিন অবস্থায় থাকে। তো এটা হবে গ্যালিয়াম, যার সংকেত হচ্ছে Ga। এটা একটি ধাতু, ঠিক আছে, ধাতু কিন্তু মে মাসে থাকে তরল অর্থাৎ গ্রীষ্মকালে তরল, আর ডিসেম্বর অর্থাৎ শীতকালে এটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায় আর কি। এরপর দেখো 11 নম্বর দেখো কোন প্রকার ধানের ভ্যারাইটিতে ভিটামিন A পাওয়া যায়? উত্তর লিখবে গোল্ডেন রাইসে ভিটামিন A পাওয়া যায়। 12 নম্বরে আমের মধ্যে উপস্থিত ফাইটোকেমিক্যালসের নাম কি? তো আমের মধ্যে উপস্থিত ফাইটোকেমিক্যালসের নাম বিটা ক্যারোটিন। পরের প্রশ্ন দেখো, চা থেকে প্রাপ্ত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? তো চা থেকে প্রাপ্ত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। নিশাদলকে জলে দ্রবীভূত করলে কী ধরনের পরিবর্তন হয়? পরিবর্তনটির নাম লেখো। তো দেখো নিশাদলকে জলে দ্রবীভূত করলে রাসায়নিক পরিবর্তন হয় এবং এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। এরপর হচ্ছে
পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে একটি পার্থক্য লেখো। তো পরম প্রতিসরাঙ্ক হলো কোনো মাধ্যমে আলোর বেগ ও শূন্য মাধ্যমে আলোর বেগের অনুপাত। অপরদিকে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো এক মাধ্যমে আলোর বেগ ও অন্য এক মাধ্যমে আলোর বেগ অন্য আরেক মাধ্যমে আলোর বেগের অনুপাত। ওকে, তো এখানে তোমাদের দেখো কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে বা মুখস্থ করে নেবে। এরপরে দেখো শ্রমিক মৌমাছি কিভাবে মৌচাক তৈরি করে। তো শ্রমিক মৌমাছির পেটের থলিতে থাকা মোম গ্রন্থির ক্ষরণ দ্বারা মৌচাক তৈরি করে। নেক্সট হচ্ছে হিরে চকচক করে কেন। হীরের মধ্যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, সেজন্য হিরে চকচক করে। পরের প্রশ্ন, অনুঘটক কাকে বলে। যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে তাকে অনুঘটক বলে। রূপোর তৈরি গয়নার ওপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী নেওয়া হয়। তো দেখো, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসাবে সোনা এবং ক্যাথোড হিসাবে রূপো নেওয়া হয়। এরপর দুটি আয়নার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আয়না দুটির মাঝে রাখা একটি বস্তুর কটি প্রতিবিম্ব তৈরি হবে। এখানে 5টি প্রতিবিম্ব তৈরি হবে। পরের প্রশ্ন, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো। তো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। এই ধ্রুবকের মান মাধ্যমদ্বয়ের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান হয়। এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এরপর কোনটি সমযোজী যৌগ, কোনটি তড়িৎযোজী যৌগ শনাক্তকরণ। এখানে যে CCl4 আর MgCl2। এখানে CCl4 এটা সমযোজী যৌগ আর MgCl2 এটা তড়িৎযোজী যৌগ। নেক্সট হচ্ছে ZnO+C, অ্যারো দিয়ে রয়েছে Zn+CO। বিক্রিয়াটিতে কোনটি জারক দ্রব্য সেটা লিখতে হবে। এখানে জারক দ্রব্য হচ্ছে ZnO। ZnO এটা নিজে বিজারিত হয়ে এই যে C কার্বনকে জারিত করেছে, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে জারক দ্রব্য। উভয় গুণ সম্পন্ন অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, ঠিক আছে, একটি মুরগির প্রজাতির নাম লেখো। উত্তর লিখবে এখানে রোড আইল্যান্ড রেড। এরপর অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে, কোথায় অবস্থিত। তো বৃক্কের উপরিভাগে অ্যাড্রিনাল গ্রন্থি থাকে। থাইরক্সিন হরমোনের বেশিকরণে কী কী উপসর্গ দেখা যায়। উত্তর লিখবে থাইরয়েড গ্রন্থির স্ফীত ও চোখ ঠেলে বেরিয়ে আসা। এরপর পিটুইটারি গ্রন্থি থেকে খরিত দুটি হরমোনের নাম লেখো। তো এখানে উত্তর হবে STH আর হচ্ছে ACTH। পরের প্রশ্ন, Fe+Cu2+ সমান দেওয়া আছে Fe2++CO বিক্রিয়ার কোনটি জারক এবং কোনটি বিজারক পদার্থ, বিজারক তা উল্লেখ করো। তো এখানে এই বিক্রিয়ার Fe এটা হচ্ছে বিজারক, ঠিক আছে, অর্থাৎ Fe এটা নিজে জারিত হয়েছে এবং এই যে কপারকে বিজারিত করেছে তা। আর এখানে দেখো Cu এটা হচ্ছে জারক পদার্থ, এ কী করেছে, Fe এটাকে জারিত করেছে। এরপর হচ্ছে কোন প্রাকৃতিক ঘটনা প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। তো বজ্রপাত প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। হিম মিশ্রণ কোন নীতিতে কাজ করে। তো হিম মিশ্রণ হিমাঙ্কের অবনমন নীতিতে কাজ করে। ওকে, এরপর 3 নম্বর থেকে প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্ন নাম্বার 2 করে 2 2 4 নম্বর। নাম্বার 1-এ পার্থক্য লিখতে হবে মেজর কার্ভ আর হচ্ছে মাইনর কার্ভ। তো মেজর কার্ভ আর মাইনর কার্ভের মধ্যে পার্থক্য কি। 1 নম্বর হচ্ছে এদের আকার হিসাবে কি পার্থক্য না, মেজর কার্ভগুলো আকারে বড় হয়, মাইনর কার্ভ হচ্ছে আকারে ছোট হয়। বৃদ্ধি মেজর কার্ভ তাড়াতাড়ি বাড়ে আর মাইনর কার্ভ তাড়াতাড়ি বাড়ে না। 2 নম্বর হচ্ছে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ সহ পার্থক্য লেখো। তো দেখো, এটা অন্তঃক্ষরা গ্রন্থি, এটা বহিঃক্ষরা গ্রন্থি। 1 নম্বর পার্থক্য, অন্তঃক্ষরা গ্রন্থির নালী থাকে, বহিঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না। 2 নম্বর লালা গ্রন্থি, যকৃৎ, ঘর্মগ্রন্থি ইত্যাদি এই ধরনের গ্রন্থির উদাহরণ। আর পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি এই ধরনের গ্রন্থির উদাহরণ। এরপর 3 নম্বর হচ্ছে লিটার কি করে তৈরি করা হয়। তো লিটার কথার অর্থ পশু পাখির শয্যা বা বিছানা, যা বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, তুষ, ভুট্টা ও আমের খোসা দিয়ে তৈরি হয়। 4 নম্বর চায়ের গুণাগুণ লেখো। এখানে উত্তর লিখবে 1 নম্বর দিয়ে চা ক্লান্তি দূরীকরণে খুবই কার্যকর। 2 নম্বর সর্দি, কাশি এবং গলা ব্যথার ক্ষেত্রে আদা চা অত্যন্ত উপকারী। এরপর 5 নম্বর ফিউজ তারের উপাদান লিখুন। তো ফিউজ তারের উপাদান হিসাবে কপার, সিলভার, টিন, জিঙ্ক, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম, লেড সহ নানা রকম পদার্থ ব্যবহার করা হয়। 4 নম্বর থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। প্রশ্নের মান 3 করে 3 8 24 নম্বর এখানে দেওয়া আছে। নাম্বার 1-এ আইসোটোপ কাকে বলে উদাহরণ দেওয়া। দেখো, আইসোটোপ কি না, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1
কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা। তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন হচ্ছে ক্লোরিনের দুটি আইসোটোপ হচ্ছে কি, এখানে দেখো ক্লোরিনের এই দুটি আইসোটোপ, এখানে এদের যে উপরে এর পরমাণু ক্রমাঙ্ক সেগুলো এক, কিন্তু ভর সংখ্যা হচ্ছে আলাদা, ঠিক আছে, এটা 35, এটা 37। 2 নম্বর হচ্ছে মধু কি, এর পুষ্টিগুণ লেখো। তো মধু হলো এক প্রকার মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে। এরপর বলা হচ্ছে এর পুষ্টিগুণ লিখতে হবে। মধু শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্ত শূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। এগুলো হচ্ছে মধুর গুণাগুণ। এরপর দেখো নাম্বার 3, জৈব সার অজৈব সারের চেয়ে ভালো কেন। উত্তর লিখবে 1 নম্বর দিয়ে মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। 2 নম্বর হচ্ছে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং বলা যায় যে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো। এরপর দেখো 4 নম্বর দেখে বজ্রপাতের সময় কী করা উচিত বা কী করা উচিত নয় সে বিষয়ে 3-4টি বাক্য লেখো। তো 1 নম্বর বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়া উচিত। 2 নম্বর হচ্ছে জানালা থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে। বজ্রপাতের সময় ধাতব বস্তু এড়িয়ে চলা, টিভি ফ্রিজ না ধরা, গাড়ির ভিতরে অবস্থান না করা এবং খালি পায়ে না থাকা উচিত, ঠিক আছে। এগুলো করতে হবে, এগুলো করতে হবে না, এই ধরনের, ঠিক আছে, সাবধানতা অবলম্বন করতে হবে বজ্রপাতের সময়। নাম্বার 5, কার্প কি, কার্পকে কী কী ভাগে ভাগ করা যায়। বহিরাগত কার্পের বৈশিষ্ট্য ও উদাহরণ লিখুন। তো কার্প কিনা, মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালের দাঁত অনুপস্থিত, দেহের ভিতরে পটকা থাকে, তাদের কার্প বলে। যেমন রুই, কাতলা, বাটা, পুঁটি ইত্যাদি মাছ। এরপর কার্পের শ্রেণীবিভাগ কীরকম। কার্পকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেশি কার্প আর একটা হচ্ছে বহিরাগত কার্প। এরপর বলা হচ্ছে কি বৈশিষ্ট্য লিখতে হবে, ঠিক আছে, বহিরাগত কার্পের বৈশিষ্ট্য। তো দেশি কার্প 2 রকম হয়, মেজর কার্প আর হচ্ছে মাইনর কার্প। এবার বহিরাগত কার্পের বৈশিষ্ট্য কি, 1 নম্বর বিদেশ থেকে আমদানি করা হয় এই যে বহিরাগত কার্পগুলোকে। 2 নম্বর ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে আর প্রজননেও সক্ষম। 3 নম্বর এরপর উদাহরণ লিখছি দেখো আমরা এই যে বহিরাগত কার্পের, গ্রাস কার্প, ঘেঁসো রুই, কমন কার্প, আমেরিকান রুই, সিলভার কার্প, এইগুলো হচ্ছে বহিরাগত কার্প। 4 নম্বর হচ্ছে কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ লেখো। কোন কোন গাছের ফুল থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে। তো মৌমাছি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে কি, নাম্বার এ দিয়ে লিখছি দেখো। এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বন করে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাকে নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর আর উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ। এই কৃত্রিম চাকেও এরকম ব্যবস্থায় করা হয় আর কি, ঠিক আছে। নাম্বার বি, একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছিদের ধরে নিয়ে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই দেখা যায় আরও অনেক মৌমাছি ওই মৌচাকে এসে জড়ো হয়েছে। নাম্বার সি, খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। নাম্বার ডি হচ্ছে আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর ইত্যাদি নানান রকম গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে। মকরন্দ মানে হচ্ছে ফুলের মধু আর কি। তাই মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষিশালার কাছাকাছি এইসব গাছ থাকা দরকার। নাম্বার ই, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর দেখো বলা হয়েছে কোন কোন গাছ থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। উত্তর লিখবে আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লেবু, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর ইত্যাদি নানা রকম গাছ থেকে মৌমাছিরা মকরন্দ বা মধু সংগ্রহ করে। এরপর দেখো ডিমপোনা কী করে তৈরি হয়। তো প্রাকৃতিক পদ্ধতিটা কি না, জুন জুলাই মাসে রুই, কাতলা, মৃগেলের স্ত্রী মাছগুলো অগভীর জলে ডিম ছাড়ে আর পুরুষ মাছ তার শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়। এরপর কৃত্রিম পদ্ধতিটা কিনা, এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য 2টো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতোই একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এর নাম পিটিউটারি গ্রন্থি। মাছের পিটিউটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইঞ্জেকশন দেওয়া হয়। পিটিউটারি ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিমপোনা তৈরি হয়। পরের প্রশ্ন হচ্ছে 2 টুকরো বরফ একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে
জোড়া লেগে যায় কেন? তো দেখো দুটি বরফের টুকরো একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে সংযোগস্থলে বরফের গলনাঙ্ক কমে ও বরফ গলে একসঙ্গে জলে পরিণত হয়। চাপ উঠিয়ে নিলে গলনাঙ্ক আবার বাড়ে ও গলে যাওয়া জল আবার বরফে পরিণত হয়, ফলে বরফের টুকরো দুটি জুড়ে যায়। সন্ধ্যাবেলার তুলনায় গভীর রাতে বেশি শিশির পড়ে কেন? তো দিনের বেলা পৃথিবী সূর্যের তাপ শোষণ করে গরম হয় এবং সন্ধ্যার পর ওই তাপ বিকিরণ করে ঠান্ডা হতে থাকে, ফলে তাপমাত্রা কমতে থাকে। গভীর রাতে তাপমাত্রা অনেক কমে যায় এবং ভূপৃষ্ঠ অনেক বেশি শীতল হয়। ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরও বেশি ঠান্ডা হয়, ফলে সন্ধ্যাবেলার তুলনায় গভীর রাতে বেশি শিশির পড়ে। তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ সায়েন্স সাবজেক্টের আমরা এখানে একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। সুতরাং সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, আর তোমাদের সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে? আর যদি এই পিডিএফ ফাইল পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে পেড কোর্সের মধ্যে তোমরা পিডিএফগুলো পাবে। সেখানে ভিডিও আর পিডিএফ পাশাপাশি দেওয়া থাকবে এবং পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।